লিঙ্কটাকে সংশোধন করবেন কিভাবে। এখন লিঙ্ক সংশোধন করতে গেলেন আপনাকে সময় সীমা দিতে কোন মঞ্জুরও করেছে, তারপরেও আপনি কি করেছেন 14 কার্য দিবস 14 দিনের মধ্যে আপনি এটা সংশোধন করেন নাই। 14 দিনের মধ্যে সংশোধন না করলে কোর্ট কি করবেন, আর সংশোধনের সুযোগ দিবেন না। এই আইনটা আমি অ্যাডভোকেট হয়েছে 2014 সালে, আমি জানি। আমরা বারবার রিভিশন দেব, আমরা পিটির মতো করেই আমাদের ঠিক এক ঝাঁক, একেবারে খুব যদি কঠিন না হয় দুই একজন ব্যতীত অধিকাংশই আমরা কোয়ালিফাইড করবো বলে আমি আশাবাদী। আমরা যতটুকু করি সেটুকুকে রিভিশন দেন, বারবার চেষ্টা করেন জানার, প্রশ্ন আপনার কমন পেয়ে যাবেন। আমরা আজকে গুরুত্বপূর্ণ কথাগুলোর মধ্যে আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের সমন নিয়ে করতে হবে। সমন নিয়ে পড়ার ক্ষেত্রেই আমাদেরকে প্রথম বলেছে যে বিবাদের প্রতি যে আমরা সমন নিব, এই সমনের পদ্ধতিগুলো কি কি পদ্ধতিতে আমরা সমন জারি করবো আলোচনা করুন, বা আপনাকে বলতে পারে বিভিন্ন প্রকার সমনের বিষয় আলোচনা করুন। আমরা দেখেন একটা সেকশনে পড়েছি যে একটা মামলাদার, আমরা স্টেট জানি একটা মামলা কিভাবে ফাইলিং, একেবারে ফাইলিং থেকে শুরু করে শেষ পর্যন্ত জাজমেন্ট ডিগ্রি, ডিগ্রি এক্সিকিউশন, এগুলো সিরিয়ালি প্রত্যেকটি শব্দ বলেছিলাম আমরা বিভিন্ন সময় পড়ি। ইদানিং কম বলা হয় যে একটা মামলা সিভিল মামলাগুলোতে কি কি হয়, ফাইলিং করবেন, সমন ইস্যু করবেন, রিটেন স্টেটমেন্টের জন্য থাকবে, কত নাম্বার সেকশন অনুযায়ী থাকবে, তারপরে হচ্ছে এডিআর অল্টারনেটিভ ডিসপিউট রিসলিউশনের জন্য থাকবে, ইস্যু গঠন হবে, ফার্স্ট হিয়ারিং এর ডেট থাকবে, চূড়ান্ত শুনানি হবে, এরপরে পিএইচ এর জন্য থাকে, আর্গুমেন্ট হয়, জাজমেন্ট হয়, এরপরে ডিগ্রি হয়, ডিগ্রি এক্সিকিউশন কেস হয়, সেখান থেকে আপিল, রিভিউ, রিভিশন, বিভিন্ন প্রকার কথাবার্তা আমরা শুনেছি। তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কোন মামলায় মামলা করলেই বিবাদীকে সমন দিতে হয়। অর্থাৎ আমরা জানি যে কোন একটা মামলা দায়ের করলেই সমন দিতে হয়। এই সমনের বিষয়ে আমাদেরকে স্পষ্টভাবে বলেছে 5 নম্বর আদেশে। এই 5 নম্বর আদেশটাকে বিভিন্ন ভাবে যদি আমরা ভাগ করি, দেখবেন বিভিন্ন বইতেও সুন্দরভাবে দেওয়া আছে যে তিন ভাবে সমন জারি হয়। একটা হচ্ছে বাদীর উপরে ব্যক্তিগতভাবে সমন জারি করে আসে, কি করে ব্যক্তিগতভাবে সমন জারি করা হয়। ব্যক্তিগতভাবে সমন কিভাবে জারি করা হয়, অর্থাৎ এই যে বিভিন্ন প্রকার 9 একটা বিধি আছে, বিভিন্ন প্রকারের মাধ্যমে, যেমন কুরিয়ারের মাধ্যমে, এই কুরিয়ার গুলাকে অ্যাপয়েন্ট করবে কে, তারপরে হচ্ছে আদালতের ফ্যাক্স বা ইমেইলের মাধ্যমে সমন পাঠানো যায়। এছাড়াও 9 কতে বলেছে জারির জন্য সমন প্রদান, অর্থাৎ 9 ক হিসেবে বাদী আবেদনের ভিত্তিতে আদালতের সমন বাদী তার বিরোধী পক্ষকে হস্তে, নিজ হস্তে পৌঁছায় দিতে পারে, কিন্তু আদালতের অনুমতি দিয়ে। যে আমার বাড়ির কাছেই সমরণী না পাইলে তো অসুবিধা, কারণ কি মামলাটা একতরফা যাবে, একতরফা শেষ হওয়ার আগে আবার বিবাদী উপস্থিত হয়ে বলবে স্যার আমি সমরণী পাইনি, এই জন্য আসেনি, তাহলে মামলাটা কি হয়ে যাবে, ডিলে হয়ে যাবে। অনেকেই মনে করেন যে সমন যদি বিবাদী না পায় তাহলে আমার জন্য লাভ, কি লাভ, সমন পাইলো না, বিবাদী আসলো না, কোনো কিছুই হইলো না, আমি দিব না। এটা আসলে প্রকৃতিক ঘটনা। প্রকৃতিক ঘটনা হলো আপনি সমন দিয়েছেন, সমন দেওয়ার পরে বিবাদী আসলো না, একতরফা হয়ে গেল, একতরফা হওয়ার ঠিক আগের দিন 2-3টা ডেট শেষ হয়ে গেছে, 2-3টা ডেট পরে হঠাৎ করে বিবাদী এসে বলছেন স্যার আমি সমন পাই নাই, একতরফা রহিতকরণের দরকার, ওই যে অ্যাফেয়ার্স অফ দ্য পার্টি 9 নম্বর আদেশ আমরা পড়েছিলাম, তাই না। হঠাৎ করে উনি এসে বলবেন যে স্যার আমি তো সমনই পাইনি, তাহলে উনি কিছু জরিমানা দিয়ে মামলাটাকে আবার রেগুলারাইজ করে ফেলবেন। তাহলে কার ক্ষতিটা হলো, কিন্তু বাদী। দ্যাটস হোয়াই বাদী ব্যক্তিগতভাবে সমন জারি করতে পারে। নাম্বার 2 হচ্ছে বিবাদীর অনুপস্থিতিতে যদি উনি নাই আসে, তাহলে বিকল্প পদ্ধতিতে আমরা জানি যে বিকল্প পদ্ধতিতে সমন জারি করা হয়। আবার লাস্ট হচ্ছে ডাকযোগের মাধ্যমে সমন দেওয়া হয়। এই 3টা পদ্ধতি আমরা পাই 5 নম্বর আদেশে। অতিরিক্ত হিসেবে আমাদের ইমেইল, ফ্যাক্স, মেসেজিং, ভয়েস কল ইত্যাদির মাধ্যমে বর্তমান সমন দেওয়া হচ্ছে। এখন আমরা যদি বলি এই যে সমন আদেশ পাশে বলছে 10 থেকে 16 এবং 18 বিধিতে ব্যক্তিগত বা সরাসরি সমন জারির কথা বলা হচ্ছে, যে কথা আমরা অলরেডি বললাম যে সম্ভাব্য বিবাদীর প্রতি ব্যক্তিগতভাবে আদালতের অনুমতি দিয়ে আপনি সমন জারি করতে পারবেন।
গত 10 নম্বর বিধিতে কিন্তু সেটা উল্লেখ আছে। বিবাদের সংখ্যা একাধিক হলে প্রত্যেকটি বিবাদীকে আপনাকে সমন জারি করতে হবে। তাহলে সমন জারির ক্ষেত্রে সমনের জন্য অর্পণ বা প্রেরণ কাকে করবে? প্রথমত 9 নাম্বার সেকশন আমাদেরকে জানতে হবে। তার আগে সমনটা জারি করতে হবে কত দিনের মধ্যে? অর্থাৎ মোকদ্দমা যথাযথভাবে দায়ের করার 5 কার্য দিবসের মধ্যে আদালতে নিযুক্ত কর্মকর্তার মাধ্যমে বিবাদীকে সমন ইস্যু করতে হবে। প্রথম কথা, তাহলে 5 কার্য দিবসের মধ্যে আপনি সমন ইস্যু করবেন তার কাছে, বিবাদীর কাছে। সেই বিবাদী সমন ইস্যু করার ক্ষেত্রে প্রথমত বলল যে বিবাদীর উপরে সমন যে ইস্যু করবেন সেই সমন বিবাদীকে হাজিরা দিতে পারবে ব্যক্তিগতভাবে। এই কথা ভিন্নতর কথা। আমরা প্রথমত ব্যক্তিগতভাবে সমন জারি করতে পারেন, যে কথা আমরা বলছি 10 নম্বর 9 কতেও এই বিষয়টা আছে। 9 কতে জারির জন্য সমন বাদীকে প্রদান করবে, তাহলে ব্যক্তিগতভাবে আপনি জারি করতে পারবেন। একাধিক বিবাদী হলে তাহলে জারি করবেন। একটা কথা, বিবাদী যদি অনুপস্থিত থাকে এবং তার পক্ষে সমন গ্রহণ করার জন্য ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি না থাকলে তার সাথে বসবাসকারী পরিবারের কোনো বয়স্ক সদস্য, প্রাপ্ত বয়স্ক সদস্যকে সমন জারি করতে পারবেন। এইটা কত নাম্বার বিধিতে বলেছে? দেখবেন 15, বিবাদী পরিবারের প্রাপ্ত বয়সের উপরে সমন জারি করতে হবে। তাহলে প্রথম কথা আপনি বললেন বিবাদীর উপরে ব্যক্তিগতভাবে সমন জারি করতে পারবেন। সেই সমন জারি 5 নম্বর আদেশের 10 নম্বর বিধি 9 এর কতে পাবেন। এছাড়াও 9 পাবেন কোন কোন মাধ্যমে আপনি জারি করতে পারবেন। আমরা তাহলে পাইলাম সমন ব্যক্তিগতভাবে জারি। এখন সমন প্রদানকারী আদালত এখতিয়ার সীমানায় যদি বাহিরে বসবাস করে, যে যেই সমনটা আমি দেব সেটা আসলে উনি কি করছেন, আমার এখতিয়ার বাহিরে বসবাস করছেন, সেই ক্ষেত্রে উনি যেখানে ব্যবসা বা কার্য পরিচালনা করে বা ম্যানেজার আছে তার প্রতিনিধির মাধ্যমে আপনি সমন জারি করবেন। বিধি 13-তে আছে। একইভাবে যদি স্থাবর সম্পত্তি যেখানে অবস্থিত বিবাদীকে যদি সরাসরি সেখানে না পাওয়া যায় বা প্রতিনিধিকেও যদি না পাওয়া যায়, তাহলে আপনি কি করবেন? সম্পত্তির ভারপ্রাপ্ত যে প্রতিনিধি আছে তার উপরে সমন জারি করবেন। 14 নম্বর বিধিতে আছে। তাহলে আপনি কি করলেন? ব্যক্তিগতভাবে এগুলো কি করলেন? ব্যক্তিগতভাবে সমন জারি করাইলেন, ব্যক্তিগত বা সরাসরি সমন জারি করলেন। কত কত? 9 এর কতে জারি করলেন, তারপরে হচ্ছে 13-তে করলেন, 14-তে করলেন, 15-তে করলেন। এই কয়েকটা কথা আপনি মনে রাখবেন। কত কত? 9 এর ক, তারপরে হচ্ছে 10, তারপরে যদি উনি উপস্থিত না থাকেন 11, তারপরে 13, তারপরে 14, তারপর 15, এগুলো সবগুলো ব্যক্তিগতভাবে সমন জারি করলেন। এখন আদালতের মারফতে কিন্তু সমন জারি করা হয়। আদালতের মারফতে সমন জারি করার কথা বলেছেন 9 এবং 9 কতে। তাহলে 9 কতে কিন্তু দুই ভাবে হচ্ছে। একটা হলো 9 কতে আমরা দুইটা কথা পাই। একটা হচ্ছে বাদীর অতিরিক্ত হিসেবে বিবাদীকে সমন জারি করা, বাদী নিজেই থেকে সমন জারি করতে পারে। এটা কিন্তু ব্যক্তিগত বলা যায়, আদালতের মাধ্যমে বলা যায়। এই আদালতের মাধ্যমে দুইটা বিধি আছে, একটা হচ্ছে 9 আর 9 ক। অর্থাৎ আদালতের এখতিয়ারের মধ্যে কুরিয়ার সার্ভিস যারা আছেন বা ইমেইল ট্যাক্সের মাধ্যমে বাদীর নিজ ক্ষমতায় কিন্তু সমন পাঠাবেন। আর একটা সমন আমরা পাঠাই, সেই সমনটাকে বলা হয় বিকল্প পদ্ধতিতে সমন জারি। বিকল্প পদ্ধতিতে সমন জারি, এইটা 17, 18 এবং 20 নাম্বার। জি ভাইয়া। স্যার আসসালামু আলাইকুম। স্যার মুফাসসিরুল। জি বল। স্যার ওই যে 9 এর ক বা 9 এর এ আমরা কোনটা লিখবো স্যার? দুটেই আছে, মানে আপনার কয় লিখবেন, যেহেতু বাংলা লিখবেন সেহেতু 9 কয় লিখবেন। আচ্ছা, জি স্যার, থ্যাংক ইউ। আর যখন বিকল্প পদ্ধতিতে সমন জারি করা হবে, এগুলো কোনোটাই করতে পারছেন না, তখন আপনাকে বিকল্প পদ্ধতিতে সমন জারি করতে হবে। এই বিকল্প পদ্ধতিতে সমন জারি করার কথা আমাদেরকে বলেছে যে দেখবেন সমন যদি বিকল্প পদ্ধতিতে করতে হয় সেক্ষেত্রে আপনি মাত্র দুইটা বিধি ব্যবহার করবেন। একটা হলো 19 এর ক, অর্থাৎ ব্যক্তিগত জারির অতিরিক্ত হিসেবে ডাকযোগে আপনি কি করতে পারবেন? সমন প্রেরণ করতে পারবেন। কোথায়? ডাকযোগে, যেটা 19 এর কতে বলা আছে। আর একটা বিকল্প পদ্ধতি ডাইরেক্ট আছে 20 নাম্বার বিধিতে, যে আদালত
এই যে অন্য অন্য ভাবে তারপরেও যদি বিবাদী এড়াতে চায়, তাহলে আপনি কি করবেন? বিকল্প পদ্ধতিতে, অর্থাৎ যেখানে বিবাদী বসবাস করেন অথবা যিনি ব্যবসা পরিচালনা করেন সেই জায়গায় প্রকাশ্য স্থানে আপনি সমনের কপিটাকে লটকায়, গৃহে প্রকাশ্য লটকায় রাখে আসবেন। অথবা আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে সংবাদপত্রের মাধ্যমে বিজ্ঞপ্তি দিবেন, যাতে উনি জানতে পারে যে আসলে কি হয়েছে, তার বিরুদ্ধে সমন উনি যেন বলতে না পারেন তার বিরুদ্ধে সমন যে জারি হয়েছে, সে আসলে বিষয়টাকে জানেনি না, এরকম যেন কোনোভাবেই না হয়। তো দ্যাটস হোয়াই আমাদের এই বিষয়টা, তাহলে তিনটা পদ্ধতিতে সমন জারি হচ্ছে। একটা হচ্ছে ব্যক্তিগতভাবে আদালতের মাধ্যমে, বিকল্প পদ্ধতিতে। এই তিনটাকে লিখে আপনি সুন্দর সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবেন। যখনই আপনার ব্যক্তিগতভাবে বলবেন, তখন আপনি কোন কোন বিধিগুলো ব্যবহার করবেন, সেই বিধি হচ্ছে 10, 9 নাই ব্যবহার করলেন, ওটাও আদালতের মাধ্যমে, যেহেতু 9 ক ব্যবহার করবেন, 10 ব্যবহার করবেন, 11 ব্যবহার করবেন, সম্পত্তি যেখানে অবস্থিত সেখানে ব্যবহার করবেন, অর্থাৎ 14 ব্যবহার করবেন। যদি যিনি যেখানে বসবাস করার কথা ওখানে যদি না যায়, তাহলে ব্যবসায়িক স্থানে ব্যবহার করতে বিধি 13 ব্যবহার করবেন। এই হলো আপনার ব্যক্তিগতভাবে সমন জারির কথা লিখবেন। এত 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 বিধিগুলো লিখে সুন্দরভাবে দিয়ে দিবেন। ঠিক একইভাবে যদি আদালতের যোগে আপনার সমন জারি করার কথা বলা হয়, একটা বিধিতে স্পষ্ট করে বলেছে যে আদালত সমন জারি করবে, কুরিয়ার সার্ভিস অ্যাপয়েন্টমেন্ট করবে। সেই 9 নাম্বার বিধিতে উল্লেখ আছে, দেখবেন যে 9 নাম্বার বিধিতে কুরিয়ার সার্ভিস অ্যাপয়েন্ট করবেন, সেটা জেলা জজ কর্তৃক তালিকাভুক্ত কুরিয়ারের মাধ্যমে সমন পাঠাবে, এবং কুরিয়ার সার্ভিস সমন অবশ্যই 30 দিনের মধ্যে পাঠাতে হবে। যদি ব্যর্থ হয় তাহলে ওই কুরিয়ার সার্ভিসকে অসদাচরণের জন্য দায়ী থাকবে। এছাড়াও কুরিয়ার সার্ভিস ছাড়াও আদালতে বাদীর খরচ কি করতে পারবে? আদালত ফ্যাক্স, ইমেইল এর মাধ্যমে কি করতে পারে? আপনার সমন ইস্যু করতে পারে। আমাদের 9 এর পথে কিন্তু আরো সুন্দরভাবে যুক্ত করা হয়েছে। সেখানে কি যুক্ত করা হয়েছে? সেখানে আমাদের বিকল্প পদ্ধতিতে আরো ভয়েস কল, ভয়েস মেসেজিং, তারপর ইন্টারনেট মেসেজিং এর মাধ্যমে আপনার সমন জারি করতে পারবেন। আর বিকল্প পদ্ধতিতে সমনটা খুব বেশি আসে, সেটা 19 এর কয়েক 20 নাম্বার ব্যবহার করবেন। তাহলে তাহলে যে কথা আমি বলতে চাচ্ছি, এই 3 প্রকারের আপনি আলাদা আলাদা ভাবে সুন্দরভাবে লিখে এই 3টা উপায় কিন্তু সমন জারি করা যায়। খুব সুন্দরভাবে লিখে আপনাকে প্রশ্নের অ্যান্সার করতে হবে। এই 3টা উপায়ের আপনাকে সরাসরি বলতে পারেন বিকল্প পদ্ধতিতে সমন জারি কিভাবে করা যায় আলোচনা করুন। আপনাকে বলতে পারেন ডাক যোগে সমন কিভাবে প্রেরণ করা যায় সেটা আলোচনা করুন। বিভিন্ন ভাবে আপনাকে বলতে পারে, বিভিন্ন ভাবে আপনাকে প্রশ্ন করতে পারে, কিন্তু সব প্রশ্নের উত্তর কিন্তু বারবার বলছি সেম। সব প্রশ্নের উত্তর কিন্তু বারবার বলছি সেম, কিন্তু আপনাকে প্রশ্ন বিভ্রান্তকর বিভিন্ন ভাবে করতে পারে। তো সমন নিয়ে একটা প্রশ্ন এবার বিজিএস থেকেও যেহেতু এসেছিল, এই বছরেও আপনাদের রিটার্নের সমন নিয়ে কথাবার্তা হতে পারে। কিছু পরিবর্তন, আমি যে কথা আমরা বললাম যে ভয়েস মেসেজিং এর মাধ্যমে, ইন্টারনেট মেসেজিং এর মাধ্যমে, শর্ট মেসেজিং সার্ভিসের মাধ্যমে, মানে এসএমএস এর মাধ্যমে, এইগুলোর মাধ্যমে সমন জারি করার জন্য এবারে আবেদন হয়েছে। দ্যাটস ওয়াই এইটা নিয়ে কথা হইতে পারে। পরিবারের আগে ছিল পুরুষ সদস্য, এখন কিন্তু পুরুষ সদস্য নয়, পরিবারের সামান্য ব্যক্তির উপরে কিন্তু সমন জারির কথা বলা হয়েছে। যাই হোক, এই সমন জারি নিয়ে সুন্দরভাবে একটা ছোট্ট কাট্ট করে একটা ব্রিফ লিখে ফেলবেন। ব্যক্তিগতভাবে সমন কোন কোন বিধিতে আলোচনা করা হয়েছে, আদালতের মাধ্যমে সমনটা কিভাবে জারি করব। আদালতের মাধ্যমে আবার 2 প্রকারের হয়, আদালত নিজে কুরিয়ারের মাধ্যমে পাঠাচ্ছে, আবার আদালত যোগে পাঠাচ্ছে ডাক বিভাগের মাধ্যমে। তাহলে সেটা হচ্ছে, এরপরে আপনি কি করতেছেন? বিকল্প পদ্ধতিতে সমন জারি করছেন। সেই বিকল্প পদ্ধতির মধ্যে বিবাদী যদি নিজেকে গোপনে এড়ায় রাখতে চায়, তাহলে উনি যেই জায়গায় বসবাস করে বা ব্যবসা প্রতিষ্ঠান আছে সেখানে ওপেন কি আসতে করে আসতে হবে, লটকায় ঝুলায় দিয়ে আসবেন নাম্বার 2। এটাও যদি আপনি না করেন তাহলে পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি দেন। এই 2 ভাবে বিকল্প পদ্ধতিতে সমন জারি করার কথা বলা হয়েছে। যদি আপনি পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি দেন তাহলে সমনটা যথাযথভাবে জারি করা হয়েছে বলে গণ্য করা হবে। আর একটা সেকশন আছে, জেনারেল ক্লোজেস 127 নাম্বার সেকশন। আপনারা যখন
বড় বড় মামলার ডিসিশন দেখবেন তখন যেটা করবে 27 নম্বর সেকশনটাকে আলোচনা করা হয়। বিশেষ করে ইনঅ্যাক্টের মামলাগুলোতে বেশি ব্যবহার করা হয় যে একটা মামলাতে সমন ইস্যু করা হয়েছে, সেই সমনটা যদি ডাকযোগে অর্থাৎ এডির মাধ্যমে অর্থাৎ অ্যাকনলেজমেন্ট ডিউ যেটাকে আমরা বলছি, ডাক বিভাগের অ্যাকনলেজমেন্ট ডিউ এর মাধ্যমে যদি পাঠানো হয় তাহলে সেকশন 27 অনুযায়ী জেনারেল ক্লজের সেকশন 27 অনুযায়ী তার উপরে সমন জারি হয়েছে বলেই ধরে নেওয়া হয়। তো খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন এখানে রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়। তো সমনে এই পদ্ধতিতে জারি করা হয়, ব্যক্তিগত পদ্ধতিতে, আদালতের জারি এবং বিকল্প পদ্ধতি। যে কথা আমরা আলোচনা করলাম সেখান থেকে একটু দেখে নেবেন এবং প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে, বিভিন্ন ভাবে প্রশ্ন কিন্তু করে। আমাদের নেক্সট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রয়েছে, সেই আমরা অলরেডি একটা প্রশ্ন পড়ে ফেলেছি, যেটাকে আমরা বলছি হচ্ছে 6 নম্বর আদেশের 17 নম্বর বিধি আমরা অলরেডি পড়ে ফেলেছি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এখান থেকেই আসলে প্রশ্ন করার জায়গাগুলোই এখান থেকেই, ওইদিকে বেশি প্রশ্ন করার জায়গা নেই। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আমাদের আরজি দিয়ে, আরজি থেকে প্রশ্ন হয় বা আরজি থেকে প্রশ্ন হওয়ার মতন বিভিন্ন জায়গা রয়েছে। দ্যাটস ওয়াই আরজি থেকে আমাদের প্রশ্ন হবে। আরজি থেকে প্রশ্ন আপনি জানেন যে আরজি থেকে কি পরিমাণ প্রশ্ন আছে। বিশেষ করে আমাদের 6 নম্বর আদেশের 17 নম্বর বিধি থেকে যদি প্রশ্ন হয় তাহলে আপনি আরজিতে কি কি প্রশ্ন পাবেন। সবচেয়ে বেশি প্রশ্ন হয় হচ্ছে, যে কথা বলি এটাতেও পরিবর্তন আনা হয়েছে, গত বছরও মনে হয় এই প্রশ্নটা এসেছিল কিনা আমার মনে নাই, তবে আসার সম্ভাবনা বেশি। যেই সকল বিষয় আরজিতে অন্তর্ভুক্ত করতে হয়, আরজিতে কি কি বিষয় অন্তর্ভুক্ত করতে হয় আলোচনা করি। এই প্রশ্নটা কি এসেছিল জগবন্ধু দাদা, এই প্রশ্ন কি এসেছিল? স্যার এটা এসেছিল এই কথা জি, তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু অলরেডি চলে এসেছে, গত বছর চলে এসেছে। এখন রিপিট মাঝে মাঝে এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। তবে এই প্রশ্নটা আমাদের কেন জানতে হবে? এই প্রশ্নটা এই জন্যই জানতে হবে যে কিছু কিছু প্রশ্নের সাথে একটার সাথে আর একটা রিলেটেড। এই প্রশ্নটা আমাদেরকে জানতে হবে এই জন্য যে এই প্রশ্ন থেকেই আপনি ড্রাফটিং এর 80% শিখে ফেলবেন। এই প্রশ্ন থেকে আপনাকে ড্রাফটিং এর 80% শিখে ফেলতে হবে। একটা আরজিতে কি কি অন্তর্ভুক্ত করতে হবে এটা 7 নম্বর আদেশে 1 নম্বর বিধিতে স্পষ্টভাবে বলে দিয়েছে। আরজিতে কি কি উল্লেখ থাকে। একটা আরজিতে উল্লেখ থাকে প্রথমেই, আমরা যদি একটু যে কোনো আরজির দিকে খেয়াল করি, মনোনিবেশ করেন একটু, সেটা হচ্ছে প্রথমে উপরে কিন্তু কোর্টের নাম লেখা থাকে। এটাকে বিজ্ঞ বা মাননীয় দিয়ে শুরু করতে হয়। বিজ্ঞ, কেউ কেউ মোকাম ব্যবহার করে, মোকাম বিজ্ঞ এরকম শব্দ, কেউ মোকাম ব্যবহার করে, কেউ বিজ্ঞ ব্যবহার করে, কেউ মাননীয় ব্যবহার করে, কোনোটাই ভুল না। তাহলে আপনি বিজ্ঞ শব্দটা ব্যবহার করলে একটু বেশি সুন্দর দেখা যায়, কারণ কোর্টগুলোতে সবসময় হাইকোর্টে সবসময় লার্নেড ব্যবহার করে বেশি। দ্যাটস ওয়াই আপনি শব্দটা বিজ্ঞ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ, বিজ্ঞ দায়রা জজ, বিজ্ঞ জেলা জজ, এরকম শব্দগুলা লিখতে পারবেন। তাহলে একটা আরজিকে প্রথমত কোর্টের নাম লিখতে হয়, তাই না? তারপরে মোকদ্দমা, তাহলে প্রথম কথা হচ্ছে একটা আরজি, প্রথম কথা হলো মোকদ্দমা যে আদালতে দায়ের করবেন তার নাম লিখতে হবে। মনে থাকবে আরজিতে প্রথম কি লিখতে হবে? এই কথাগুলো হুবহু মনে রাখতে হবে, কারণ আমি যখন ড্রাফটিং এ আপনাকে নিয়ে যাব তখন আপনাকে জিজ্ঞেস করব যে ভাইয়া একটা আরজিতে প্রথম কি বলেছিলাম, তখন আপনাকে বলতে হবে এইটা বলেছিলেন। একটা আরজিতে আপনাকে লিখতে হয় প্রথমে মোকদ্দমা যেই কোর্টে দায়ের করবেন সেই কোর্টের নাম। নাম্বার 2, মোকদ্দমার নাম্বার, কোর্টের নামের সাথেই যুক্ত করবেন মোকদ্দমার নাম্বার, তাই না? মোকদ্দমার নং, কি ধরনের মোকদ্দমা, সত্য মোকদ্দমা, পাটিশন সুট, বিবিধ সুট, বিভিন্ন প্রকার সুটের কথা থাকে, যেমন দলিল সংশোধনের মোকদ্দমা, দলিল বাতিলের মোকদ্দমা, বাটোয়ারা মোকদ্দমা, প্রিয়াংশনের মোকদ্দমা, বিভিন্ন মোকদ্দমার নাম থাকে। তাহলে প্রথমে কোর্টের নাম লিখলেন, তারপরে মোকদ্দমার নাম লিখলেন। এই দুটি মিলেই একসাথে বলা হয় যে আদালতের মোকদ্দমা দায়ের হবে সেই আদালতের নাম এবং নাম্বার। নাম্বার 2 হচ্ছে বাদীর নাম লিখতে হয়। এই জায়গায় পরিবর্তন এনেছে, বাদীর নাম, পরিচয়, বাসস্থান, এটা আগে ছিল, এখন বাদীর নাম, পরিচয়, বাসস্থানের সাথে বাধ্যতামূলক করা হয়েছে এনআইডি, তারপরে বাধ্যতামূলক করা হয়েছে মোবাইল নাম্বার যদি থাকে। আর কিছুদিন পরে আপনি জেনে নেন
আর 3-4 বছর পরেই বাধ্যতামূলক করা হবে হচ্ছে কি, বাধ্যতামূলক করা হবে হচ্ছে মেইল অ্যাড্রেস। জি, প্রত্যেকজন ব্যক্তির একটা করে স্পেসিফিকলি মেইল অ্যাড্রেস থাকবে। কারণ দেখেন, আপনি একটা মোবাইল যদি চালাতে যান, বিশেষ করে যারা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মোবাইল ব্যবহার করেন, আই থিঙ্ক অধিকাংশই আমাদের দেশে, আমরা এখানে যারা আছি, আমার কাছে মনে হয় যে 90% আমরা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি, সেটা স্যামসাং হোক বা অন্য কোম্পানি হোক। আমাদের অপারেটিং সিস্টেম তো বুঝেন, তাই না? আমাদের ওয়েব যেটাকে বলা হয় অপারেটিং সিস্টেম। এছাড়া অপারেটিং সিস্টেম আছে আমাদের ওই অ্যাপেলের নিজস্ব ওয়েব সিস্টেম আছে। আর যত অ্যান্ড্রয়েড ফোন আছে সবগুলোর ওয়েব হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন। সেখানে অ্যান্ড্রয়েডটাকে রান করতে হবে, কোনো ফোনকে রান করতে হলে অবশ্যই আপনাকে ইমেইল দিতে হয়। দ্যাটস ওয়াই, যেহেতু সবাই মোবাইল ব্যবহার করে ইমেইল থাকে, দ্যাটস ওয়াই এই যে সমন জারির কথা যেটা বলছি, ইমেইল যদি কোনোভাবে বাধ্যতামূলক করা হয়, বা প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের যিনি মেম্বার হবেন, উনি তো 2-3টা ওয়ার্ড মিলে একটা মেম্বার হয়, সেই মেম্বারকে যদি বলে দেওয়া হয় যে প্রত্যেকটি নাগরিকের একটা ইমেইল অ্যাড্রেস থাকবে, বিশেষ করে একটা ফ্যামিলির একটা ইমেইল অ্যাড্রেস থাকবে, প্রথমত ফ্যামিলির যদি ইমেইল অ্যাড্রেস থাকে, তাহলে এই যে সমন জারি করার পদ্ধতি যেটা, সেটা কিন্তু আর সহজেই বিলুপ্ত হয়ে যাবে। বিশেষ করে অথবা যদি ফার্স্টের কোনো কিছু হয়, অধিকাংশ মোবাইল ফোনে এখন কি থাকে, হোয়াটসঅ্যাপ থাকে, ভাইবার থাকে, তাই সেখানেও কিন্তু আমরা শর্ট মেসেজিং সার্ভিসের মাধ্যমে যদি নাম্বার দেওয়া থাকে, অটোমেটিকলি কিন্তু আমরা মোবাইলে কি করতে পারবো, সমন জারি করতে পারবো। দ্যাটস ওয়াই এটা বাধ্যতামূলক করা হয়েছে। প্রথমে মোকদ্দমার নাম নাম্বার, দ্বিতীয় হচ্ছে বাদীর নাম বা ডিটেলস ঠিকানা, এই ঠিকানার মধ্যে আইডি ব্যবহার করা হয়েছে এবং মোবাইল নাম্বার দিতে বলা হয়েছে। তারপরে তৃতীয়ত থাকে হচ্ছে বিবাদীর নাম বা পরিচয় বা বাসস্থান, সেখানেও বিবাদীর নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, আইডি ব্যবহার করতে হবে। যদি এই বাদী বা বিবাদী নাবালক থাকেন তাহলে, বা বিচারগ্রস্ত থাকেন, তাহলে তার সেই সম্পর্কে বর্ণনা দিতে হবে। আমরা কি জানি যে যদি নাবালক হয়, বাদী হয়, তাহলে তার সব পক্ষে কে মামলা করেন? নেক্সট ফ্রেন্ড মামলা করেন, তাই না? শব্দটা আছে কোথায়? 1 নম্বর আদেশের 10-3। হ্যাঁ, 10-3, 1 নম্বর আদেশে 10 নম্বর 3 নম্বর সাবমিট। জি, তাহলে আমাদের এই জায়গায় যখনই কোনো কি হবে, নাবালক হবে বা বিচারগ্রস্ত হবে, সেগুলো বিবরণ দিতে হবে। লাস্টের যেগুলো বললাম, এইটা নিয়েই আমাদের ড্রাফটিং। তাহলে ড্রাফটিং এ কিন্তু অর্ধেক আপনার জিনিস জেনে যাচ্ছেন। এই হুবহু নিয়ম করে আমি আপনাকে একটা ড্রাফটিং শিখাবো। প্রথমত আপনি আদালতের নাম এবং মোকদ্দমার নাম্বার লিখবেন। দ্বিতীয় হলো বাদীর নাম, ঠিকানা লিখবেন। বাদীর নাম লিখলেন, পিতার নাম লিখলেন, ঠিকানা লিখলেন, মোবাইল নাম্বার লিখলেন, এনআইডি লিখলেন। এই হলো মাঝে বনাম লিখলেন। বনাম মানে একটার সাথে আর একটা ভার্সেস যেটাকে বলা হয়। দ্বিতীয়ত আপনি বিবাদীর নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ব্যবহার করলেন। বাদী বিবাদী যদি কেউ নাবালক থাকে, তাহলে তার সম্পর্কে বর্ণনা দিলেন। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যেই ঘটনার কারণে মোকদ্দমার কারণ উদ্ভব হয়েছে, যেটাকে আমরা কজ অফ অ্যাকশন বলি, সেইটার আপনি কি করতে হবে, সেইটার কজ অফ অ্যাকশন উদ্ভব হওয়ার সময় কবে কজ অফ অ্যাকশন রেজ হয়েছে সেইটাকে আপনাকে লিখতে হবে। এর মানে একটা মামলা, আমরা যেহেতু সিভিল মামলা করছি, ক্রিমিনাল মামলাতে কেন এই কথাটা বলছি, দেখি একটার সাথে আর একটা রিলেটেড। আমি ক্রিমিনাল মামলাতে কিন্তু এই কথাটা বলবো না যে মোকদ্দমার কজ অফ অ্যাকশন কখন রেজ হলো, সেইটা আপনাকে কারণ উল্লেখ করতে হবে। আমরা জানি একটা আর্জি লিখতে হলে, বিশেষ করে সিভিল মামলা হলে, সেই সিভিল মামলাতে আমাদের কি থাকে, লিমিটেশন একটা পিরিয়ড থাকে। প্রত্যেকটি মামলা কিন্তু দায়ের করার একটা কি থাকে, লিমিটেশন থাকে, তাই না? তো আপনি কবে কজ অফ অ্যাকশন রেজ হয়েছে, আপনি এখন দখলপূর্ণ উদ্ধারের মোকদ্দমা করতে যাচ্ছেন 9 নম্বর সেকশনে, আপনি 6 মাস পার হয়ে গেলে আপনি কজ অফ অ্যাকশন যেদিন রেজ হয়েছে 6 মাস যদি পার হয়ে যায়, আপনাকে তো মোকদ্দমা করতে দিবে না। দিবে ভাইয়া? দিবে না। দ্যাটস হোয়াই আপনার কজ অফ অ্যাকশন কবে রেজ হয়েছে সেটা আপনাকে উল্লেখ করতে হবে। দ্বিতীয় ওগুলো তো আগে গেল। এটা এরপরে হচ্ছে আদালতের এখতিয়ার সম্পর্কে আপনাকে বলতে হবে। কি এখতিয়ার? দুটো এখতিয়ার আমাদেরকে সবসময় করতে হয়। নাম্বার 1, দেখেন আমরা আগেও কিন্তু বলেছি, একটা মামলা যখন আপনি ফাইল করেন, বিশেষ করে দেওয়ানি মোকদ্দমা যখন ফাইল করবেন,
তখন আপনাকে তিনটা বিষয়ের উপরে খেয়াল করতে হচ্ছে, তাই না? তিনটা বিষয় কি কি? প্রথমত আপনাকে খেয়াল করতে হচ্ছে যে আপনার ক্লায়েন্ট যে আপনার কাছে আসলো, এটা কি ধরনের মোকদ্দমা করতে হবে। আপনি কি ক্রিমিনাল মামলা করবেন নাকি সিভিল মামলা করবেন? আপনি 9 নাম্বার সেকশন মনে রাখতেছেন যে সম্পত্তির অধিকার এবং পদের অধিকার রিলেটেড যত ব্যাপার আছে, যেহেতু ব্যক্তি টু ব্যক্তি, তাহলে আমি দেওয়ানি মোকদ্দমা দায়ের করবো। তাহলে আপনি একটা ফিক্স করলেন দেওয়ানি মোকদ্দমা দায়ের করবেন। তারপরে আপনার মোকদ্দমাটা আর্থিক এখতিয়ার কার রয়েছে, সরি, এই মোকদ্দমাটা কবে কজ অফ অ্যাকশন রেজ হয়েছে, আপনি মোকদ্দমাটা করতে পারবেন কিনা, তামাদি দ্বারা বাড়িতে কিনা, সেটা দেখলেন। দ্বিতীয় নাম্বার দেখলেন কোন আদালতে মোকদ্দমাটা দায়ের করবেন। সেই কোন আদালতে মোকদ্দমাটা দায়ের করবেন, সেক্ষেত্রে দায়ের করার ক্ষেত্রে আপনার দুটো দিক আসবে। একটা হচ্ছে আর্থিক এখতিয়ার, নাম্বার 2 হচ্ছে আঞ্চলিক এখতিয়ার, তাই না? যে আমার মামলাটার সুদ ভ্যালু আসলে কত, 5 কোটি, 20 কোটি, 10 কোটি নাকি 15 লাখ, সেইটার উপরে আপনাকে কোর্ট নির্ধারণ করতে হবে। কারণ 15 লাখ টাকার নিচে যে মামলা হয় সেগুলো সিভিল জাজের কাছে পায়, তাই না ভাইয়া? আছেন তো আপনারা? কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার টেবিল টেবিল আর আমরা তো কোথাও যাইতে পারবো না স্যার আপনার ছেলে। ঠিক আছে, জি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদেরকে তাহলে জানতে পারলাম যে আর্থিক এখতিয়ার এখানে আছে। তৃতীয় বিষয় হলো আমার আঞ্চলিক এখতিয়ার। একই এই ধরেন সিভিল জাজি 5টা কোর্ট আছে, তাহলে আপনাকে অঞ্চল ভাগ করে দিয়েছে, এটাকে বলা হয় টেরিটোরিয়াল জুরিসডিকশন। আপনি কোন টেরিটরির মধ্যে, যেমন 2টা জেলা মিলে বা 2টা উপজেলা মিলে একটা কোর্টে জুরিসডিকশন দিন, তাহলে আপনি জুরিসডিকশন ঠিক করবেন। এই জন্য আমি বলছি যে দেখেন এই 9 নাম্বার, সরি 8 নাম্বার 7 নাম্বার আদেশের 1 নাম্বার বিধি যদি আপনি পড়েন, আপনাকে ড্রাফটিং, আপনি যদি এইটা বুঝতে পারেন, তাহলে আপনাকে ড্রাফটিং করার 80% কাজ আমি ক্লিয়ার করে ফেলতে পারবো। তাহলে আদালতের নাম লিখলেন, মামলার নাম্বার লিখলেন, বাদীর নাম লিখলেন, তারপরে বনাম লিখলেন, বিবাদীর নাম লিখলেন, তারপরে বাদী বা বিবাদী যদি নাবালক বা আপনার অন্য কোনো বিকল্পগ্রস্ত থাকে, তাহলে সেটা সম্পর্কে বিবৃতি দিলেন। মোকদ্দমা কজ অফ অ্যাকশন কবে রেজ হয়েছে, মোকদ্দমা সেটা উল্লেখ করলেন। আদালতের এখতিয়ার আছে কিনা, বিষয়বস্তু আসলে আদালতের এখতিয়ার আছে কিনা সেটা দেখলেন। এখতিয়ারটাকে 2 ভাগে বিভক্ত করলেন। ওনার আঞ্চলিক এখতিয়ার আছে, সেই কথা বললেন যে অত্র উপজেলার আঞ্চলিক এখতিয়ার থাকার কারণে অত্র আদালতে মোকদ্দমাটা আনয়ন করা হইল। তারপরে আপনি আর্থিক এখতিয়ারের কথা বললেন যে বিরোধী সম্পত্তির ভ্যালু 7 লাখ টাকা হওয়ার কারণে বা বিরোধী সম্পত্তির ভ্যালু 25 কোটি টাকা হওয়ার কারণে এর সুদ ভ্যালু হিসেবে আপনার পত্র আদালতে মোকদ্দমাটা আনয়ন করা হইল। তাহলে আপনি আদালতের সম্পর্কে বলে দিলেন। তারপরে আপনি বললেন যে আপনি কি করেছেন, কোন সম্পূর্ণরূপে বর্ণনা, মানে কোন সম্পূর্ণটাকেই দিচ্ছেন, মানে ক্লেইম করছেন নাকি আংশিক ভাবে ক্লেইম করছেন, বর্জন করেছেন কিনা সেটা মনে মনে ভাবতে হবে। লাস্ট পর্যন্ত আপনাকে কি করতে হবে, কোর্ট ফি আপনি সঠিকভাবে দিয়েছেন, অ্যাডভার্স এবং কোর্ট ফি দিয়েছেন বা ফিক্স কোর্ট ফি দিয়েছেন সেটা বলে দিবেন। লাস্টে আপনি কি করবেন, মোকদ্দমার শেয়ার প্রসার লিখে দিবেন। একটা মোকদ্দমার একেবারে সুন্দরভাবে দায়ের হয়ে যাবে। তাহলে আপনাকে আমি বিভিন্ন একটা মানুষের জন্য কি কি একেবারে বিভিন্ন পাটে পাটে আপনাকে শিখাবো, যে এক জায়গায় মাথা রেখে দেবো, এক জায়গায় ডান হাত রেখে দেবো, এক জায়গায় পা রেখে দেবো, এক জায়গায় নখ রেখে দেবো, এক জায়গায় চোখ রেখে দেবো। বিভিন্ন জায়গায় আপনি মাথাটাকে বডিটার সাথে যুক্ত করবেন, হাতটাকে বাম হাতে দিবেন, ডান হাতে দিবেন, এরকম দিয়ে একটা মানুষ তৈরি করবেন। এইটি হলো একটা আর্থিক। একেবারে পৃথিবীর সবচেয়ে সহজ সরল কাজ হয় হচ্ছে আর্মি। আপনি কয়েকটা জিনিস ঠিক মতো মনে রাখবেন, আর বাদীর যে ঘটনাটা সেটা লজিক্যালি বলে দিবেন যে বাদীর সাথে এই কাজ হয়েছে, দ্যাটস ওয়াই বাদী এই আদালতে এসেছে। এই যে দলিলে ভুল হয়েছে, এক কথায় যদি বলি, ধরেন অনেক কথা বললেন যে অত তারিখে বাদী প্রথমে সিএস এর করে মালিক ছিল অমুক, এসের করে মালিক ছিল অমুক, তারপরে সে বিক্রি করেছে অমুকের কাছে। একটা চেইন যেটাকে বলা হয়, চেইন অফ ওনারশিপ যেটাকে বলা হয়, সেভাবে বলে বর্তমান বাদীর কাছে বিক্রি করেছে, একটা দাগ ভুল হয়েছে, এই জন্য আপনি আদালতে এসেছেন। আপনি দলিল সংশোধনের একটা মামলা করতে এসেছেন, আপনি মামলাটা করে ফেললেন। একই কথায় একই ব্যাপার স্যাপার একবার যদি বুঝে যান, আপনি সবকিছু, আর শিওর আপনি সবকিছু লিখতে পারবেন যদি একবার আমরা
আর্জিটাকে সুন্দরভাবে বুঝে ফেলতে পারি। আমি যখন কোর্টে নতুন নতুন যাই, একটা একটা মানে মোহরি একেবারে ধুমায়া লিখতেছে, আমি সালার খুঁজি পাই না, আমার কাছে শব্দই আসে না। মোহরি ইন্টারমিডিয়েট এসএসসি পাস, তার কাছে আমি কিছুই না, শিখাইতেও চায় না। আবার শুরু করলাম পড়াশোনা, তারপরে দেখলাম যে ঘটনা কি, ঘটনা তো সহজ একদম। 80% তো আমার কমন জিনিস, আর 20% বাদীর কাছ থেকে শুনে শুনে লাগবো। শেষ। যত বড় মামলা কেন না হয়, সেটা আপনার রিড করতে যান, রিভিশন করতে যান, আপিল করতে যান, যা কেন না করতে যান, 80% আপনার কমন, একই কথা লিখতে হবে প্রত্যেকটি মামলা। ওই আদালতের নাম, ওই দিনাজপুর কোর্টে যেটা লিখবেন, ঢাকা কোর্টেও আপনাকে আদালতের সেম আদালতের নাম লিখতে হবে। মোকদ্দমা কি ধরনের মোকদ্দমা লিখতে হবে, এটা ঢাকা চিটাগাং যেখানে যান সেখানে সেম লিখতে হবে। বাদীর নাম লিখবেন, বিবাদীর নাম লিখবেন, পৃথিবীর যেখানে যান সেখানেই আপনাকে লিখতে হবে। হ্যাঁ, বনাম ভার্সেস সেটা সেখানেই লিখতে হবে। বাদী বিবাদী সম্পর্কে যদি কিছু না থাকে লিখবেন না। তারপরে এই মোকদ্দমা কজ অফ অ্যাকশন কবে রেজ হইলো, তাহলে একটা পয়েন্ট পেয়ে গেলাম। তাহলে একটা মামলার যদি 10টা পয়েন্ট থাকে, তাহলে আমার 8টা পয়েন্টে এখান থেকে কজ অফ অ্যাকশন কবে রেজ হয়ে গেল। তাহলে বিবাদী যেদিন দলিল খুঁজে দেখেন, বাদী যখন দলিল খুঁজে কত তারিখে দলিল ওপেন করে দেখেন যে দাগে ভুল হয়েছে, সে অথবা বাদী নামজারি করার জন্য ভূমি অফিসে যাওয়ার পরে দেখতে পান যে তার দলিলে যে দাগ উল্লেখ আছে প্রকৃতপক্ষে সেই দাগটা ভুল করে লেখা হয়েছে, তাহলে ওই যে সেই দিনই ভূমি অফিসে গেছে এবং সে দেখছে, সেই দিনই কিন্তু কজ অফ অ্যাকশন রেজ হয়ে গেছে। তাহলে একটা যে কোনো জিনিস এরকম যে বাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষক, সে নিয়মিত ক্লাস করে আসছিল, 11/3/2026 তারিখে ম্যানেজমেন্ট কর্তৃক সভাপতি দ্বারা উইদাউট নোটিশে তাকে বলে দিয়ে দিল যে আগামীকাল থেকে আপনি আর এই বিদ্যালয়ে প্রবেশ করিতে পারবেন না। কিসের জন্য আসতে পারবেন না? শিক্ষকতা করতে আসতে পারবেন না। এইটাতে আপনার সংক্ষুব্ধ হয়েছে। এই যে আমি যে কথা বললাম 11/3/2026 সালে তাকে নিষেধ করা হয়েছে, এই যে নিষেধ করা হয়েছে এটাকে বলা হয় কজ অফ অ্যাকশন। এই তারিখে কজ অফ অ্যাকশন হয়েছে। এখন এই যে কজ অফ অ্যাকশন রেজ হয়েছে, আমাদের এখানে কি করতে হবে? এই যে তাকে কলেজে বা স্কুলে আসতে বারণ করা হয়েছে, এই ডিসিশনটা ভুল, এটা অবৈধ। এই জন্য আমাকে কি করতে হবে? ডিক্লারেশন পাইতে হবে। তাহলে ডিক্লারেশনের স্যুট করব। ডিক্লারেশন স্যুটের ক্ষেত্রে আমাকে কি করতে হচ্ছে না, আমাকে অ্যাডমিশন করতে দিতে হচ্ছে না। তাহলে আমি আগেই ফিক্স করে ফেললাম যে এটা কোর্টটি ফিক্স, 42 নাম্বার সেকশন অনুযায়ী কোর্টটি ফিক্স, এই জন্য কোর্টটি আমি দিয়ে দিলাম। তাহলে একটা আর্জি লেখা কি আজকে কথা হওয়ার পরে আপনাদের কি মনে হচ্ছে যে খুব বেশি আর্জি লেখা কঠিন হয়ে যাবে? বলেন। না স্যার, মোটামুটি আপনার কথা শুনে অনেকটা ক্লিয়ার হয়ে গেল স্যার। এখন এইটা যখন আপনার আয়ত্ত করে ফেলবেন, আমি আপনাকে প্রত্যেকটি বিষয় দেখাবো। যে আপনি ধরেন বাদীর প্রতিকার দাবি, যেটাকে বলা হয় হচ্ছে কোর্টে আপনি কোর্টটি দিয়েছেন, অ্যাডভয়েলেবল কোর্টটি বা ফিক্স কোর্টটি, সেইটার কথাটা আপনি কি লিখবেন সেটা মুখস্থ করে ফেলছেন। তাহলে যে মামলাই হোক আপনাকে তো ওই ডিক্লারেশনটা দিলেই হয়ে গেল যে আমি ফিক্স কোর্টটি দিলাম বা অ্যাডভয়েলেবল কোর্টটি দিলাম। মামলার কজ অফ অ্যাকশন একবার একটা কজ অফ অ্যাকশন সুন্দরভাবে মুখস্থ করায় ফেলবো, ওই কজ অফ অ্যাকশন দিয়েই আপনার সারা জীবন লিখবেন। তাহলে আর্জি লেখাটা খুব সহজ। এই জন্য আপনাকে 9 নম্বর আদেশের 1 নম্বর বিধি গত বছর আসার পরেও আমি এতবার আপনাকে এত ছোট্ট ছোট্ট করে কথা বললাম, কারণ আপনাকে তো শিখিয়ে দেবো, আপনি তো মুখস্থ করে এটাকে পারবেন না, তাই না? আর যখনই আর একটা জিনিস দেখেন, ওই 9 নম্বর আদেশের 2 নম্বর বিধিতে আছে, যখনই কোনো অর্থের মোকদ্দমা হবে, অবশ্যই আপনার অর্থের মোকদ্দমাটাতে শুধু এখানে না, আর দিতে না, যেখানেই হোক চেক লেখেন, যেখানেই লেখেন, যদি কোনো টাকার পরিমাণ, দাবির পরিমাণ লেখেন, সেখানে আপনাকে অঙ্কে এবং কথায় উভয়ই দেখতে হবে। এবং আমাদেরকে বলেছে যদি এরকম অর্থের মোকদ্দমা হয়, তাহলে আপনার অর্থের পরিমাণ সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করতে হবে। মনে হয় 20,000 টাকা পাই, এরকম কথা আপনাকে বলা যাবে না। মনে হয় আমি 20,000 টাকা পাই, 20,000 টাকা নিয়েছিল কি না, এরকম কথা আপনি আর দিতে লিখতে পারবেন না। আপনাকে কি লিখতে হবে? স্পষ্ট করে আপনার কাছ থেকে
বিবাদী এতদিন তারিখে 20,322 টাকা নিয়েছিল, স্পষ্ট ভাবে আপনাকে বর্ণনা করতে হবে। তাহলে অর্থের মোকদ্দমা সংক্রান্ত যদি ব্যাপার স্যাপার আসে তাহলে আমরা ক্লিয়ার। দ্বিতীয় ব্যাপার হলো, যদি আমরা এই অর্থের পরিমাণ অমীমাংসিত হয় বা এরকম হয় যে মিনস প্রফিট রিলেটেড, এখন আপনি অর্থের মোকদ্দমা করেছেন, আপনার সম্পত্তি দখল করেছে, কিন্তু সেই সম্পত্তি থেকে কত টাকা বিবাদী লাভ করেছে সেটা আপনি এক্সাক্ট জানেন না, সে কয় টাকা করে ভাড়া দিচ্ছে সেটা আপনার জানা নাই, এইটাকে তো আপনাকে উদ্ধার করতে হবে, এটাকে তো মিনস প্রফিট বলা হয়, তাই না? মধ্যবর্তী মুনাফা যদি হয় তাহলে আপনাকে আনুমানিক একটা অর্থ তখন দিতে হবে, তখন আপনাকে শব্দ লিখতে হবে, যেহেতু মধ্যবর্তীকালীন সময় বিবাদী কতটুকু টাকা অর্জন করেছে আমার সঠিক জানা নাই, আনুমানিক, আমি এরকম ভাড়া আগে ব্যবহার করতাম, আনুমানিক এত টাকা লিখতে হবে, আনুমানিক শব্দটা লিখতে হবে। তাহলে অর্থের মোকদ্দমাকে আপনি স্পষ্ট ভাবে অর্থের দাবি করতে হবে, আর যেখানে অস্পষ্ট ওই একটা জায়গায় যেটাকে আমরা বলছি হচ্ছে যদি মিনস প্রফিট হয়, কত টাকা নিয়েছে সেটা যদি হয় আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে। প্রত্যেকটি মামলাতে যদি আপনাকে আমি একটা মামলাতে যখনই আপনি লিখবেন তখনই আপনাকে প্রথমেই শুরু করতে হয় বাদীর পরিচয়, নাম্বার 2 দিতে হয় বিবাদীর পরিচয়। কিন্তু যদি সম্পত্তি রিলেটেড মোকদ্দমা হয় প্রথমেই আপনার কাজ হচ্ছে সম্পত্তির পরিচয় দেওয়া। এই সম্পত্তির পরিচয়ও আমি শিখিয়ে দেবো। প্রথম সম্পত্তির পরিচয়টা দিতে হয় জেলা থেকে শুরু করতে হয়, জেলা ঢাকা, বা আমাদের এলাকার কথা যদি বলি জেলা বিভাগ থেকে না, জেলা থেকে, জেলা সিরাজগঞ্জ, থানা উল্লাপাড়া, মানে জেলা লিখলেন, তারপর থানা লিখলেন, তারপরে এখানে পোস্ট লিখতে হয় না, এখানে লিখতে হয় মৌজা, তারপরে আপনি থানার মৌজা নাম্বার এত, কোন মৌজা, ধরেন একটা গ্রামের নাম আছে রাহুলিয়া বা গয়হাট্টা বা মাসুমপুর একটা গ্রাম আছে, তাহলে মাসুমপুর গ্রামের কত নাম্বার মৌজা, 174 নাম্বার মৌজা, জেল নাম্বার, এটাকে বলা হয় জেল, জুরিসডিকশন নাম্বার। এইভাবে আপনাকে একটা সম্পত্তির পরিচয় দিতে হয়। প্রথমে কি দিতে হয়? জেলার নাম স্যার, মৌজা, জি, এইগুলা থানা, থানা দিতে হবে, মৌজার নাম দিতে হবে, জেল নাম্বার দিতে হবে, তারপরে আপনার মতো করে সুন্দরভাবে বসানো শুরু করলেন। কি বসানো শুরু করলেন? ওই যে সিএস খতিয়ান। জি স্যার, খতিয়ানের জোট নাম্বার স্যার দিতে হবে না স্যার? ওই জোট নাম্বার, জোট নাম্বারটা হচ্ছে সবসময় তো জোট পাবেন না, জোট নাম্বারটা কখন হয়, জোট কাকে বলা হয়, সুন্দর একটা শব্দ বলেছেন জোট। জোটকে তিনটা নামে ব্যবহার করা হয়, একটা হচ্ছে জোট, একটাকে বলে হিসাব, আর একটাকে বলে হচ্ছে অনেক জায়গায় বলে হচ্ছে হোল্ডিং নাম্বার। তো আপনার হোল্ডিং নাম্বারের পরিচয় তো পরে, ওই হোল্ডিং এ কতটুকু সম্পত্তি রয়েছে সেগুলো তো পরে। আসলে আমরা একটা দুর্ভাগা বলতে কি, আমি আপনাকে ফিজিক্যালি দেখাইতে পারছি না, এগুলো এত সুন্দরভাবে ক্লাস নেওয়া যায়। হ্যাঁ, একটা বড় ভাই আজকে বলতেছিল, মেসেজ দিয়েছে যে নিজের একটা জুনিয়র পাইছি, আর আমি খালি এসির মধ্যে বসে বসে থেকে ভাবি যে হায় রে, ওকে আমি হাতে কলমে শিখাচ্ছি, এইরকম যদি আমরা সিনিয়র পাইতাম তাহলে জীবনে কত দূর আগায় যাইতাম। যদিও উনি এখন কোটি কোটি টাকার মালিক ওকালতি থেকে, মানে উনি একটা চেম্বারে একজন জুনিয়র বসায় রাখে, সারাক্ষণ এসির মধ্যে সে বসে থাকবে এবং টুকটাক করে সব ড্রাফট করবে, ওনাকে শিখিয়ে দিতে। আমি আপনাকে শিখিয়ে দিব জোট নাম্বার, জেল নাম্বার কখন কোনটা কিভাবে ব্যবহার করা হয় সেটা নিয়ে আপনার টেনশন করা লাগবে না। হিসাব নাম্বার, জোট নাম্বার, এটা হচ্ছে লাস্টে একটা ব্যক্তির প্রত্যেকটি খতিয়ানের বিপরীতে একটা জোট নাম্বার হয়, যেটাকে অনেক এলাকায় হিসাব নাম্বার বলে, আবার অনেক এলাকায় হোল্ডিং নাম্বার বলে। দেখবেন খাজনা যখন দিবেন তখন একটা হিসাব নাম্বার, জোট নাম্বার বা হোল্ডিং নাম্বার বলে, জোট পরবর্তীতে আসে। আপনার বর্তমান জোট কত? তো এরকম ভাবে আপনার 9 নাম্বার আদেশের 7 নাম্বার আদেশের 3 নাম্বার বিধিতে যখন কোনো স্থাবর সম্পত্তির বর্ণনা দিবেন, ওই স্থাবর সম্পত্তি এরকম ভাবে পরিচয় দিতে হবে। পরিচয় দিলে আপনাকে একই সাথে ওই সম্পত্তিটাকে শনাক্তকরণ আপনাকে দিতে হবে। শনাক্তকরণ কিভাবে হয়? সম্পত্তির আবার শনাক্ত তো অনেকটুকুই করে ফেললেন, লাস্টের শনাক্ত হচ্ছে বাটেন অ্যান্ড বাউন্ডারি, এটাকে বলা হয় বাটেন অ্যান্ড বাউন্ডারি।
যেটাকে ইংলিশে বলা হয় বাউন্ডারি, বাংলায় বলা হয় চৌহদ্দি। ওই সম্পত্তির উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমে কে আছে সবকিছু। তাহলে একটা আর্জি যখন লিখছেন অধিকাংশ জায়গায় কিন্তু আমি চলে আসছি যে আপনি আর্জিটা লিখলেন 1 নম্বর আদেশে 1 নম্বর 7 নম্বর আদেশে 1 নম্বর বিধি ডিটেইলস লিখলেন, তারপরে আপনি 1 নম্বর আদেশে 2 নম্বর বিধি 7 নম্বর আদেশে 2 নম্বর বিধিতে অর্থের মামলাতে সেটা কিভাবে লিখলেন, যদি 7 নম্বর আদেশে 3 নম্বর বিধি হয় সেটা কিভাবে লিখলেন, অর্থাৎ সম্পত্তির পরিমাণ যেখানে থাকে, স্থাবর সম্পত্তি রিলেটেড যে বিষয়গুলো থাকে সেখানে আপনি কি করবেন। এছাড়াও আপনার লাস্ট কথা হচ্ছে প্রতিকার, অর্থাৎ যেটাকে আমরা বলি পেয়ার প্রশাসন। আপনাকে প্রতিকারটা আপনি কি দাবি করছেন সেটাকে স্পষ্ট করে লিখতে হবে। এই প্রতিকারটার উপরে ভিত্তি করে আপনি কোর্টের কাছ থেকে কি চান সেটি আপনাকে লিখতে হবে 7 নম্বর আদেশে। প্রত্যেকটি বিষয় আমি যখন আর্জি পড়াবো তখন আপনাকে প্রত্যেকটি বিষয় একেবারে সুন্দরভাবে দেখায় দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ, যখন একটা আর্জি ডাক করবে। এবং এইটা যেই আপনার পরবর্তীতে সমস্ত মোকদ্দমা এই জিনিসটা মাথায় রাখলেই আপনি যে কোনো জিনিস আপনার ড্রাফট করতে পারবেন। ঠিক ক্রিমিনাল মামলাতে একটা দেখাবো, সিভিল মামলাতে একটা দেখাবো, ক্রিমিনাল আপিল একটা দেখাবো, সিভিল আপিল একটা দেখাবো, ক্রিমিনাল রিভিশন একটা দেখাবো, সিভিল রিভিশন একটা দেখাবো। এই দেখলে এই দিয়েই আপনি বছর বছর চলে যেতে পারবেন ইনশাআল্লাহ। আর যখন ক্রিটিক্যাল কোনো বিষয় আসবে তখন তো সেটা পড়ে পড়ে বুঝে বুঝে বা সিনিয়রের সাথে আলোচনা, আপনার যতটুকু লাগে, আপনার জ্ঞান গরিমায় যতটুকু প্রয়োজন হবে ততটুকু হবে। শিমু ইসলাম আনমিউট করে আছেন, কিছু কি বলতে চাচ্ছেন ভাইয়া? সরি, ভুলে আনমিউট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আর একটা প্রশ্ন আছে, আরজি কখন ফেরত দেওয়া হয়? এখান থেকে আর একটা প্রশ্ন হয়, আরজি কখন ফেরত দেওয়া হয়? আরজিটা ফেরত দেওয়া হয় 7 নম্বর আদেশের 10 নম্বর বিধিতে। মোকদ্দমায় যে কোনো সময় আদালতে যদি দায়ের করেছেন সেই মোকদ্দমাটা যদি মনে হয় সঠিক আদালতে দায়ের করা হয় নাই, তাহলে আদালত মোকদ্দমাটাকে ফেরত দিতে পারে, এটাকে রিজেকশন বলা হয় না। আর আরজি ফেরত দেওয়ার পদ্ধতি কি? আরজি ফেরত দেওয়ার সময় বিচারক এই দাখিলিত আরজি ফেরত দেওয়ার তারিখ, কারণ হইছে আম্মু, তোমাকে লাগবে না তো? এইটা হচ্ছে আরজি ফেরত দেওয়ার পদ্ধতি। 7 নম্বর আদেশ থেকে 10 নম্বর বিধি থেকে বারবার প্রশ্ন হয়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো এখান থেকে প্রত্যেক বছরই চাপাট কেস থাকে, কোনো না কোনো ভাবে আপনাকে দিয়ে দিবে 7 নম্বর আদেশের 11 নম্বর বিধি। কয়টা কারণে একটা আরজি নাকচ বা প্রত্যাখ্যান হয়? মোট 4টা কারণে আরজি নাকচ বা প্রত্যাখ্যান হয়, যে কথা অলরেডি বলে ফেলেছি। কজ অফ অ্যাকশন যদি না থাকে, দাবিকৃত প্রতিকারের মূল্য যদি কম দেখানো হয়, অপর্যাপ্ত পরিমাণ স্ট্যাম্প পেপার যদি দেওয়া হয়, এবং মোকদ্দমাটা যদি তামাদি দ্বারা বাড়িত থাকে। এই 4টা কারণে মোকদ্দমাটা বাড়িত হয়। তবে যদি আপনি মোকদ্দমার যে কোর্ট অর্থাৎ মোকদ্দমার মূল্যমান যদি আপনি স্ট্যাম্প দিতে না পারেন, সেক্ষেত্রে আপনাকে 21 দিন পর্যন্ত কোর্ট সময় দিতে পারবে। 21 দিন পর্যন্ত কোর্ট সময় দেয়। সবচেয়ে ইম্পর্টেন্ট এই প্রশ্নটা থাকে। এবং দ্বিতীয় কথা থাকে, যদি আপনি কি করেন, আরজিটাকে যদি প্রত্যাখ্যান করা হয় তাহলে আপনার প্রতিকার নতুন করে, অর্থাৎ পুনরায় একই বিষয়ে নতুন করে আপনি আরজি দাখিল করতে পারবেন। এই 7 নম্বর আদেশের 13 নম্বর বিধিতে উল্লেখ করেছে আপনি কি করতে পারবেন, নতুন করে আরজি দাখিল করতে পারবেন। দ্বিতীয় হলো আপনি আপিল করতে পারবেন, এটা আপনার ডিগ্রি হিসেবে ব্যবহার করা হয়। দ্যাটস ওয়াই 9 নম্বর আদেশের 11 নম্বর বিধিতে আপনি কি করবেন, আপিল করতে পারবেন। এই জায়গায় খুবই ইম্পর্টেন্ট, বিবাদী আবেদন হবে আদালত নিজের থেকে আরজি প্রত্যাখ্যান করতে পারে। এখন যদি আরজি প্রত্যাখ্যানের দরখাস্ত দিয়েছেন কিন্তু কোর্ট না মঞ্জুর করেছে, আপনি বিবাদী পক্ষের, কিন্তু আপনি দরখাস্ত দিয়েছেন, কোর্ট যদি না মঞ্জুর করে তাহলে রিভিশন হবে। খুবই গুরুত্বপূর্ণ দুটো বিষয়, একটা হলো সমন কিভাবে জারি করবেন, প্রত্যেকটি বিষয় 3টা উপায়ের ক্ষেত্রে একেবারে স্পষ্ট করে কোন কোন বিধি উল্লেখ করবেন, ব্যক্তিগতভাবে জারি করলে কি হবে, আদালতের মাধ্যমে জারি করলে কি হবে, এবং আদালতের পদ্ধতিটা কয়টা। এরপরে হচ্ছে বিকল্প পদ্ধতিতে সমন জারি কি হয় সেটা দেখবেন। নাম্বার 2 হলো 7 নম্বর আদেশের 1 নম্বর বিধিতে কিভাবে হচ্ছে, 2-3 কি আছে, প্লেইন রিজেকশন কখন হচ্ছে, প্লেইন রিটার্ন কখন হচ্ছে। 2-3টা প্রশ্ন প্রত্যেক বছরই কিন্তু বারবার বলছি ঘটতে থাকে।
খুবই ভালোভাবে দেখেন এই বিষয়টা। আমরা গত ক্লাসে পড়া দিয়েছিলাম হচ্ছে আপনার শুধুমাত্র বলেছিলাম যে একটা সাবজেক্ট পড়ে আসেন। আপনি একটা সাবজেক্টের উপরে আমি দেখব বার কাউন্সিল আমি পড়া ধরার ব্যাপারে